এরোপ্লেন আকাশে ওড়ে এই মানুষটির সূত্র দিয়ে। হ্যাঁ, কিন্তু কিভাবে এই কাজটি হয় আমাদেরকে একটু বুঝাবে? তোমরা হয়তো ভাবছো যে এরোপ্লেন বা উড়োজাহাজ তো অনেক ভারী একটা জিনিস, এর ভেতরে মানুষ থাকে, ইঞ্জিন থাকে, অনেক কিছু থাকে, তাহলে সব মিলিয়ে উড়োজাহাজটা বাতাসের চেয়ে অনেক অনেক ভারী। কিন্তু তারপরেও উড়োজাহাজ কিন্তু ঠিকই বাতাসের মধ্যে দিয়ে উড়ে যায়। এর পেছনে কাজ করছে বার্নৌলিস প্রিন্সিপাল বা বার্নৌলির নীতি। তো এই ব্যাপারটাই আমি তোমাকে এখন একটু পরীক্ষা করে দেখাতে চাই। উড়োজাহাজের যে পাখা, সেই পাখাটা কিন্তু একেবারে সমান বা ফ্ল্যাট থাকে না। আমাদের টেবিলটা যে দেখতে পাচ্ছ, এটা একেবারে সমান বা ফ্ল্যাট, কিন্তু উড়োজাহাজের পাখার উপরের অংশটা একটু ঢেউ খেলানো থাকে। তুমি যদি এটা জানতে চাও যে ঠিক কিরকম ঢেউ খেলানো থাকে, তাহলে এই বইটার দিকে খেয়াল করতে পারো। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই বইয়ের উপরের অংশটা আপনা আপনি একটু বাঁকা হয়ে আছে, তাই না? একটা এখানে কার্ভ তৈরি করে আছে বা একটা বক্রতা এখানে আমরা দেখতে পাচ্ছি। আমি যদি তোমাকে এখন একটা প্রশ্ন করি যে এই বইয়ের পাতার উপর দিয়ে যদি আমি জোরে বাতাস দেই বা বাতাস প্রবাহিত করি, তাহলে কি হওয়ার কথা? এই পাতাটা কি নিচে নেমে যাবে নাকি উপরে উঠে যাবে? কি মনে হয় তোমার? যেহেতু প্রেসার আসছে, তার মানে তো নিচেই নেমে যাওয়ার কথা। নিচে নেমে যাওয়ার কথা, তাই না? স্বাভাবিকভাবে আমাদের তাই মনে হয়। তাহলে দেখো, এখন আমি একটা পরীক্ষা করে দেখাবো যে এই জিনিসটা আসলে কি হয়। আমাদের বইয়ের পাতার উপরের অংশটা একটু ঢেউ খেলানো, তার উপর দিয়ে আমরা বাতাস দিব এবং মনোযোগ দিয়ে খেয়াল করব যে পাতাটা কি উপরে উঠে যাওয়ার চেষ্টা করে নাকি নিচে নেমে যাওয়ার চেষ্টা করে। আর এই কাজে আমি আবারও ব্যবহার করব আমার উইন্ড ব্লোয়ারটি। তাহলে দেখো, আমি এই উইন্ড ব্লোয়ারটা দিয়ে এই পাতার উপরে একটু বাতাস দিব। তাহলে বাতাস দিলে তুমি বলেছিলে যে নিচে নেমে যাওয়ার চেষ্টা করবে। যদি নিচে নেমে যায় তাহলে আমরা দেখবো পাতাটা এই যে এরকম চাপ খেয়ে নিচে নেমে যাচ্ছে। আর যদি উপরে উঠে যায় তাহলে আমরা দেখবো এটা উপরের দিকে উঠে আসার চেষ্টা করছে বা পাতাটা উঠে আসছে। তাহলে দেখো কি হয়। রেডি, 1 2 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উপরে উঠে যাচ্ছে, তাই না? এটাই তুমি এখন চিন্তা করো, এই বইয়ের পাতাটা তো ছোট্ট, এরকম অনেক বড় একটা জিনিস। বিমানের পাখা যত বড় হয় এত বড়, তাহলে সেখানে বিমানটা যখন চলতে শুরু করে, তার পাখার উপর দিয়ে অনেক বাতাস যায়, তখন এখানে নিচ থেকে একটা প্রচন্ড ধাক্কার তৈরি হয়। এই ধাক্কাটাই আস্ত বিমান শুদ্ধ মানুষজন নিয়ে উপরে উঠে যায় এবং যতক্ষণ পর্যন্ত এই গতিটা চলতে থাকে ততক্ষণ পর্যন্ত বিমানটা কিন্তু বাতাসে ভাসতে থাকে। এটা যদি আস্তে আস্তে কমে যায় তাহলে এই নিচ থেকে ধাক্কার পরিমাণটাও কমে আসতে থাকে এবং বিমানটা আস্তে আস্তে তখন মাটিতে ল্যান্ড করা শুরু করে। আমি মনে করতাম যে এটা শুধুমাত্র একদম ম্যাজিকের থ্রুতে হয়তো ভেসে থাকে, তা তো অবশ্যই আসলে সবই হচ্ছে ম্যাজিক, কিন্তু বিজ্ঞানের ম্যাজিক বা বিজ্ঞানের জাদু। তাহলে এখন আমরা ছোট্ট আরেকটা এক্সপেরিমেন্ট করব এই জিনিসটা বোঝার জন্য, যে বাতাসের উপরে যে আমরা অনেক কিছুকে ভাসাতে পারি। আমরা একেবারে এরোপ্লেন বা বিমান ভাসিয়ে দেখাবো না, কাছাকাছি একটা জিনিস আমরা এই টেবিলের উপরে খুব অল্প উচ্চতায় একটা জিনিসকে ভাসিয়ে দেখাবো। কি জিনিস সেটা? এটা হচ্ছে এই যে, এটাকে বলা হচ্ছে হোভারক্রাফট। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা সিডি বা ডিভিডি, যেটাই তুমি নাও না কেন, এরকম একটা ডিস্ক। পুরানো সিডি তো বাসায় থাকেই, তাই সো এরকম একটা সিডি আমরা এখানে নিয়েছি। আর তার যে ছিদ্রটা থাকে, যে এপাশ থেকে ছিদ্রটা দেখা যাচ্ছে, এই ছিদ্রটার ঠিক মাঝ বরাবর আমরা একটা বটল ক্যাপ, আমাদের যে পানি খাওয়ার বটল কিংবা হচ্ছে কোকের বটল হতে পারে, স্প্রাইটের বটল হতে পারে, তার ক্যাপটা আমরা এখানে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। আমরা কি ক্যাপটাতে ফুটা করেছি? ক্যাপটাতে ফুটা করেছি আমরা, একটা ছিদ্র করে তার মধ্যে একটা পাইপ বসানো, আর পাইপে হচ্ছে আমাদের এই বেলুনটা বসানো। তাহলে এই জিনিসগুলো কিন্তু সবার বাসায়ই পাওয়া যাবে। একটা পুরনো সিডি খুব সহজে জোগাড় করে নেওয়া যায়, বটল ক্যাপ খুব সহজে জোগাড় করে নেওয়া যায়, স্ট্র তো থাকেই। তার মধ্যে আমরা একটা বেলুন শক্ত করে বেঁধে নিয়েছি যাতে এদিক দিয়ে বাতাসটা বের হয়ে না যায়। তাহলে বাতাস বের হওয়ার রাস্তা কোন দিকে বলতো? এইদিক। হ্যাঁ, শুধুমাত্র নিচে। তাহলে এইবার এটাকে যদি আমরা এই টেবিলের উপরে রাখি, এখন তো বেলুনে কোনো বাতাস নেই, তাহলে দেখা যাক এখন এটা কিভাবে নড়াচড়া করে। আমি টেবিলের উপরে এটাকে রাখলাম, আমি একটু ধাক্কা দিচ্ছি, এটা নড়তে চায় না। এটাই তো স্বাভাবিক, কারণ টেবিলের সাথে যে ঘর্ষণ হচ্ছে, এই ঘর্ষণের কারণে ও নড়তে চাচ্ছে না এবং আটকে যাচ্ছে। তুমি করে দেখো, হ্যাঁ, নড়ছে না। যদি আমরা এখানে এটাকে ভাসিয়ে রাখতে পারতাম শূন্যে, টেবিল থেকে একটু উপরে, তাহলে তো ঘর্ষণটা হতো না, তাহলে খুব সহজে এক পাশ থেকে আরেক পাশে চলে যেতে পারতো। অবশ্যই এটাই আমরা এখন করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে এটা করার জন্য আমার বেলুনটা ফুলাতে হবে, টেবিলে আমি ছেড়ে দিব, তারপর ধাক্কা দিব, দেখব কত দূর যায়। তাহলে খেয়াল করো, আমি বেলুনটা ফুলাচ্ছি। এটা কি যত বড় করে ফুলাবো তত বেশিক্ষণ চলবে? হ্যাঁ, যত বড় করে আমরা ফুলাবো তত বেশিক্ষণ চলবে। আমি আবার ফুলাই। তাহলে দেখো,
আমরা অনেক বড় করে ফুলিয়ে নিয়েছি। এখন এটা টেবিলে ছেড়ে দিব এবং টেবিলে ছেড়ে আমি ধাক্কা দিব। ধাক্কা দিলে তোমার কাছে চলে যাবে, তুমি আবার ধাক্কা দিয়ে এটাকে ফেরত পাঠিয়ে দিবে। আচ্ছা, তাহলে দেখো কি হচ্ছে। আবার দেখেছো, যখনই বাতাসটা শেষ হয়ে যাচ্ছে তখনই কিন্তু ও আর চলতে পারে না। যতক্ষণ বাতাস আছে ততক্ষণ এটা একটুখানি বাতাসের উপরে ভেসে থাকে। তাহলে টেবিল থেকে যেহেতু একটু উপরে, তার কারণে হচ্ছে এর ঘর্ষণটা কম হয় বা ও বাধা কম পায়। বাধা কম পাওয়ার কারণে ও খুব সহজে চলতে পারে। আর সে থেমে গিয়েছিল সেই ঘর্ষণের কারণে। ঘর্ষণের কারণেই। মজার না এক্সপেরিমেন্টটা? খুবই মজা।